This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এক্সট্রা 10 লাখ মানে কি? এক্সট্রা কোট আনকোট, এটা তো বললেন মুখ্যমন্ত্রী। এই বাড়তি, এক্সট্রার বাংলা হচ্ছে বাড়তি, বাড়তি 10 লাখ। আচ্ছা, যেখানে লোকজন চাকরির জন্য হাহাকার করে বেড়াচ্ছে, তখন এরকম মজুদ করে রাখার চাকরি কোনো মানে হয়? মজুদদারদের বিরুদ্ধে কিন্তু চিরকালই লোকের ক্ষোভ জন্মায়, এটা কিন্তু বোধহয় কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী ভুলে গেছিলেন। দেখুন, এসএসসির এই 2016 সমস্ত নিয়োগ তো বাতিল করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে যে তারা চ্যালেঞ্জ করবে, সেটা তো সোমবারই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে অ্যাপিলও করেছে রাজ্য সরকার, তার সঙ্গে এসএসসিও আছে। এবার প্রশ্ন হচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হলো? ভুলে যাবেন না, তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যাবতীয় নিয়োগ আটকে যাচ্ছে কোর্টে। এবার তারাই কোর্টে গেলেন, অথচ হাইকোর্টের রায় অনুযায়ী নতুন করে অ্যাটলিস্ট যদি ওই যাবতীয় নিয়োগ প্রক্রিয়াটা করা হতো, তাহলে কিন্তু আবার নতুন করে কিছু লোকজনের চাকরি পাওয়ার জায়গা ছিল। সেইটাকে এইভাবে যে চ্যালেঞ্জ করা হলো সুপ্রিম কোর্টে গিয়ে, তার পেছনে কী যুক্তি? এসএসসির আবেদনে লেখা হয়েছে কারা যোগ্য প্রার্থী সেই বিষয়ে যথাযথ তথ্য পেশের পরেও হাইকোর্ট সমস্ত নিয়োগ বাতিল করেছে। কেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করা হলো? খুব রাগ হয়েছে, আর সেই জন্যেই সুপ্রিম কোর্টে গেছে স্কুল সার্ভিস কমিশন। মানতে পারছে না যে কোনোভাবে এই যোগ্য মানুষগুলো এইভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রশ্নটা একটাই, এসএসসি যদি সত্যি মুড়ি মিছরি আলাদা করে থাকে, মানে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের সম্পর্কে যথাযথ তথ্য যদি হাইকোর্টকে দিয়ে থাকে, তাহলে কেন এরকম 2016 সমস্ত নিয়োগ বাতিল করতে হলো হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চকে? মুড়ি মুছরি যদি আলাদা করে দেওয়া হতো, তাহলে হয়তো নিয়োগ বাতিল করতে হতো না হাইকোর্টকে। সুতরাং বুঝতে পারছেন, যতই যোগ্যদের জন্য এখন সওয়াল করুক এসএসসি, যতই শিক্ষক দরদি হওয়ার চেষ্টা করুক, ওই শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন, তারাও ওই হাইকোর্টের মতোই এসএসসিকে ভরসা করতে পারছেন না। মিশন কোর্টে গিয়ে, এসএসসি কোর্টে গিয়ে হলফনামা দেয়নি কি না দিয়েছে, তা কারা চোরদের হয়ে কথা বলছে কি না বলছে, সিবিআই চোরদের ধরতে পারছে কি না পারছে, সেগুলো তাদের ব্যাপার। এখানে আমাদের কি ভূমিকা আছে? আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আমাদেরকে প্রমাণ করুক আমরা অযোগ্য, যে আমাদের ওএমআর ম্যানিপুলেটেড হয়েছে কিনা। যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করা আছে সিবিআইয়ের কাছে আছে, সেখানে তো বাকি সবার হার্ড ডিস্ক 23 লক্ষের হার্ড ডিস্ক আছে। তার মধ্যে এমপ্যানেল ক্যান্ডিডেট যারা চাকরি করছে, তাদের মধ্যে 785 জনের ওএমআর কারচুপি ধরা পড়েছে, 57 জন এক্সপায়ারি প্যানেল, আমার গ্রুপ সির কথা বলছি। তাহলে বাকি যেগুলো আছে তাদের তো নাম্বারটা সিবিআইয়ের ওই হার্ড ডিস্ক উদ্ধার করা হার্ড ডিস্কে আছে, এবং সেই নাম্বার এবং কমিশনের ওয়েবসাইটে যে নাম্বার আছে সেখানে তো ম্যানিপুলেট হয়নি। ম্যানিপুলেট যদি না হয়ে থাকে, তাহলে আমরা অযোগ্য কোথায় হলাম? আমি এটুকুই বলতে চাই যে একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না যায়, একজন যোগ্য প্রার্থীও যেন এই প্যানেল থেকে বাদ না যায়, এটুকু আপনারা দেখবেন। একটা কমিউনিকেশন গ্যাপ নিশ্চয়ই আছে, হাইকোর্টকে তারা হয়তো কনভিন্স করতে পারেননি। তো আশা করব সুপ্রিম কোর্টে গিয়ে তারা তাদের সেই রেকটিফিকেশন করবেন, যে যোগ্য প্রার্থীদের সওয়াল করবেন এবং আমাদের ন্যায় বিচার দিতে তারা সাহায্য করবেন। দেখুন, শিক্ষক শিক্ষিকারা পথে বসে কাঁদছেন, আর এর আগেও দেখেছি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা এই ধর্নাতলায় বসে দিনের পর দিন চোখের জল ফেলেছেন। মানতে পারছি না, মুশকিল হচ্ছে কি জানেন, এটা আপনার আমার বুকে লাগে, কিন্তু যাদের লাগার কথা তারা ওই চোখের জলে হিসেব নিতে শুরু করেন। এতটা চোখের জল পড়লো, এটা ভোটের অঙ্কে কতটা হবে? এই চোখের জলকেই তো ভোটের সময় ব্যবহারের সুযোগ খোঁজেন নেতারা, পেয়েও গেছেন। এই বেনজির রায়ে এক লপ্তে এতজনের চাকরি বাতিল হয়েছে, এটা তো বিরাট ব্যাপার। ফলে এটাকে কোথাও গিয়ে এত বড় অভিঘাত যখনই তৈরি হয়, তখনই সেটাকে কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়ে সমস্ত রাজনৈতিক দল। তাই এক্ষেত্রে প্রত্যেকের মতো করে ব্যাপারটাকে প্লেস করছে আপনার আমার সামনে, যাতে ভোটের সময় আমরা মাথায় রাখি এরা আমাদের সঙ্গে ছিল এই বিপদের মুহূর্তে। কারণ ওই যে ছেলেমেয়েগুলো, ওই শিক্ষক শিক্ষিকারা, ওরা তো আপনার আমার ঘরের ছেলেমেয়ে। ফলে ওদের পাশে দাঁড়ানো মানে আপনার আমার পাশে দাঁড়ানো।
এবার এই জায়গাটায় আমরা কি সবথেকে মানে জনমানুষের সবথেকে বেশি কোন বিষয়টা উঠে এসছে যে আপনার আমার ঘরের যোগ্য ছেলেমেয়েগুলোর চাকরি কেউ চুরি করেছিল, বঞ্চিত ছিল আপনার আমার ঘরের ছেলেমেয়েরা। আর এক্ষেত্রে আরও বেশি করে যারা পেয়েছিল আপনার আমার ঘরের ছেলেমেয়ে তারাও বঞ্চিত হলো, সবটা ওই যারা অন্যায় করেছে তাদের জন্য। সেই জায়গাটায় দাঁড়িয়েই কিন্তু কোথাও গিয়ে নিজেদের মানে কোন লাইনে নিজেদের বক্তব্যটা সাজাবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করে নিচ্ছে, তৃণমূলও ঠিক করে নিচ্ছে। তাদের এখন ওয়ান পয়েন্ট এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে এই গোটা বিষয়টায় যোগ্য কারা, যোগ্যদের জন্য তারা লড়বে। দুর্নীতি দমন করতে গিয়ে যোগ্যরাও কেন চরম অনিশ্চয়তার মুখে পড়ে গেলেন, এটাই এখন তাদের একমাত্র প্রশ্ন, এটাই তারা তুলে ধরছেন। যোগ্যদের জন্য মানে বুক ফেটে যাচ্ছে তাদের। আচ্ছা, কয়েকদিন আগেও কিন্তু রাজ্য সরকার বা তৃণমূল ওই অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি রাখার জন্যই সওয়াল করেছিলেন। সবাই বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা চাকরি মানে একজনেরও যেন চাকরি না যায় তিনি তাই চান। একজন মানে তার মধ্যে তো অযোগ্যরাও ছিল, মানে মোদ্দা কথা হচ্ছে অযোগ্যদেরও চাকরি যাতে টিকে থাকে সেই জন্যই তো ওই অতিরিক্ত শূন্যপদ তৈরির কথা বলেছিলেন, সুপার নিউমেরারি পোস্ট। সেই জন্যই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে একজনেরও চাকরি যাবে না, ব্রাত্য বসুও একই কথা বলেছিলেন। তাহলে ডিভিশন বেঞ্চের রায়ের পর কেন অবস্থান বদলে ফেললো তৃণমূল? দেখুন, রাজনৈতিক স্টান্স এটা যখন তখন বদলাতেই পারে, রাজনৈতিক নেতাদেরই ঠিক থাকে না, তারা একবার এদিকে একবার ওদিকে যখন তখন করেন, তো স্টান্স কোন ছাড়। কিন্তু ঠিক ভোটের সময় এই স্টান্স বদলটাকে তো বেশ বড় পরিবর্তন বলে মনে হচ্ছে। এটা তো এমনি এমনি না, নিশ্চয়ই কোথাও গিয়ে একটা অ্যানালিসিস করে তারা দেখেছেন যে স্টান্স বদলটা খুব জরুরি। এই প্রশ্নের মানে কেন বদলালো, এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আরেকবার ওই সিবিআই রিপোর্টের দিকে তাকাতে হবে। সেখানে হাইকোর্টে সিবিআই জানিয়ে দিয়েছিল যে তারা এখন পর্যন্ত 7,500 ওএমআর জালিয়াতি ধরতে পেরেছে। অর্থাৎ এই যে 22,000 তার মধ্যে মানে যদি সামগ্রিকভাবে ধরেন তাহলে আরও বেশি, প্রায় 26,000, বাকিরা জয়েন করেনি 22,000-এর বাইরে। অর্থাৎ 25,573 জনের মধ্যে প্রায় 18,500 জনের বিষয়ে সিবিআই কিচ্ছু জানে না, বুঝতে পারেনি। এই ভোটের সময় এই বিরাট সংখ্যাটার গুরুত্ব তৃণমূলের কাছে কম নাকি? বিশেষ করে তারা যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই যারা চাকরি প্রার্থী বা চাকরি করছিলেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তো মুখে মুখে হিসেব করে দিয়েছেন, এই এতজন প্রায় 25-26,000 ইন্টু কত, প্রায় 1.5 লাখ ফ্যামিলি, এইভাবে তো গোটা ব্যাপারটা হিসেব করা হয়েছে। ফলে একটা বড় সংখ্যা ভোটের বাজারে। তার থেকেও বড় কথা, ভোটের মুখে এসে এত বড় ধাক্কার অভিঘাতটা সেটাও বোধহয় তৃণমূল টের পেতে শুরু করেছে, যে বুঝতে পেরেছে এই এত বড় দুর্নীতির দায় শুধু পার্থ চট্টোপাধ্যায়ের ওপর চাপিয়ে আর তো হাত ঝেড়ে ফেলা যাবে না। সিবিআই ইডিকে সামনে রেখে বিজেপি চক্রান্ত করছে এটা বললেও লোককে পুরোপুরি এখন, আগে তো বামঠাবদের সম্পর্কে বলা হয়েছিল, আদালত সম্পর্কে বলা হয়েছিল, ফলে এটাও চটজলদি লোককে বিশ্বাস করানোটা কঠিন। কারণ নিয়োগে যে জালিয়াতি হয়েছে এবং অযোগ্যদের চাকরি হয়েছে এবং সেই অযোগ্যদের চাকরি রাখার জন্য মুখ্যমন্ত্রী যে সওয়াল করেছেন সেটা তো সবার জানা। মানে অযোগ্যদের বদলে এই মুহূর্তে যোগ্যদের পাশে দাঁড়ালে যে ব্যাপারটা অনেক বেশি বেটার বিজ্ঞাপন আর কি ভোট পাওয়ার জন্যে, বা ভালো চার হতে পারে ভোটারদের জন্য, সেটা টের পেতে শুরু করেছে তৃণমূল। ভোট বদলটা সেই জন্যেই। আমি জাজেস দিয়ে কথা বলবো না, কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে এটা কি মজার মুল্লুক? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকবেন, উনি বলছেন না, উনি বলছেন আমি সবার পাশে থাকবো, মানে যোগ্যর সাথে অযোগ্যদেরও পাশে থাকবেন, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে, শিকন্ডি করেছে। যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বাকি 25,000-এর মধ্যে 20,000-কে ঢাল করলেন যারা যোগ্য। যারা যোগ্য
আছেন এবং এ নিয়ে তাদের প্রতি তো আমাদের সহমর্মিতা রয়েছে। চেষ্টা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন ধর্নায় তারা ছিলেন তখন পৌঁছেছিলেন, প্রতিনিধিদের পাঠিয়েছিলেন, একটা উপায় বের করার চেষ্টা হয়েছে। স্পিরিটটা বুঝতে হবে, রাজ্য সরকার কিন্তু সে চেষ্টাটা করেছে। তখন কারা গিয়ে আবার মামলা ঠুকে এসছেন এটাও তো দেখতে হবে। কেউ যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরও ক্ষতি করেছেন এনাদের। আচ্ছা, যখন দুর্নীতিটা হয়েছিল তখন এই স্পিরিটটা কোথায় ছিল? স্পিরিটের মতো উঠে গেছিল নাকি উড়ে গেছিল? নাকি এই যে ঘুলিয়ে দেওয়ার ব্যাপারটা ওই কোথায় গিয়ে ওই কারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে এখন যারা যোগ্য, যারা চাকরি হারালেন, এই গোটা বিষয়টাকে মিলিয়ে মিশিয়ে গুলিয়ে দিলে হ্যাঁ লোকজনের মাথার মধ্যে সব জট পাকিয়ে যাবে। এইরকম একটা ধাঁধা তৈরি করাটা রাজনীতির খুব পুরনো পছন্দ, জানেন তো। এদের দেখিয়েই গোটা শিক্ষক সমাজকে তো রাজনৈতিক বার্তাটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন তারা যেন বিজেপিকে ভোট না দেন, অর্থাৎ শুধু নিজের দলের হয়ে চার তৈরি নয়, অন্য দলের জালটাও ফুটো করে দেওয়ার একটা চেষ্টা করলেন। দুটো কাজ একসঙ্গে চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু চাকরি বাতিলের দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দুর্নীতির দায়টা কি নিজেদের ঘাট থেকে ছেড়ে ফেলাটা সম্ভব হবে? কথায় বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এবার অসৎ সঙ্গ করার ফল কিন্তু এখন টের পাচ্ছে উত্তর 24 পরগনার বাগদা, যাদের কথা বলতে আরও কিছু কথা আজ বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়।